আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। জন্মের সময় পৃথিবীতে আমাদেরকে একা আসতে হয়, আবার মৃত্যুর সময় পৃথিবী ছেড়ে চলেও যেতে হয় একা। আর মাঝখানে আমরা জীবন নামক যে সময়টুকু পাই, সেই সময়টুকুর মধ্যে আমরা জড়িয়ে যাই নানা রকমের সম্পর্কের মায়াজালে। আর এই সম্পর্কগুলোর মধ্যে সবচাইতে সুন্দর এবং মিষ্টি সম্পর্কের নাম হচ্ছে ভাই বোন, যেখানেই থাকে না কোনো স্বার্থপরতা, থাকে না পাওয়া না পাওয়ার মতো কোনো আক্ষেপ, থাকে শুধু একে অপরের প্রতি বুক ভরা স্নেহ এবং ভালোবাসা। এমনই এক এতিম দুই ভাই বোনের গল্প বলবো আজ, যারা কিনা একদম ছোট বয়সেই তাদের মা বাবাকে হারিয়ে ফেলেছিল। তবে আজকের এই ভাই বোনের গল্পটি কিছুটা অন্যরকম, কারণ এই বোনটি প্রথমবারের মতো তার ভাইকে দেখেছিল তার ভাইয়ের জন্মের প্রায় 6 বছর পর। কিন্তু তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল, আর স্বার্থের এই দুনিয়াতে মা বাবা ছাড়া বেঁচে থাকার জন্য তারা কিভাবেই বা লড়াই করেছিল। ভাই বোনের ভালোবাসা যে আসলে কতটা গভীর হয়, আর একজন বোন তার ভাইয়ের জন্য যে কতটা ত্যাগ স্বীকার করতে পারে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক এতিম দুই ভাই বোনের জীবন যুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে আমরা ভয়ানক একটি কার অ্যাক্সিডেন্ট দেখতে পাই। আর এই অ্যাক্সিডেন্টের ফলে রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছিল। সেই সাথে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের লাশ গাড়ির ভেতরেই আটকে ছিল, তাই সেখানে পুলিশ এবং উদ্ধারকর্মীরা এসে তাদেরকে উদ্ধার করছিল। এই গাড়িটির ভেতরে আমরা একটি ছবিও দেখতে পাই, যেখানে একটি ছোট্ট বাচ্চার সঙ্গে তার মা বাবা রয়েছে। তো উদ্ধারকর্মীরা যখন তাদের কাজ করছিল, তখন এই সমস্ত দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখছিল একজন মেয়ে। এই মেয়েটির নাম হচ্ছে রাং। কিছুক্ষণ পরেই রাঙের কাছে একজন পুলিশ অফিসার আসে, আর সে এখানে রাংকে জিজ্ঞাসা করে যে মৃত ব্যক্তিদের সাথে তার কি সম্পর্ক, অর্থাৎ যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা রাঙের কি হয়। রাং তখন তাকে জানায় যে সে তাদের মেয়ে, তারা তার মা বাবা হয়, অর্থাৎ এই কার অ্যাক্সিডেন্টে রাঙের মা বাবাই মারা গিয়েছে। এবার পুলিশ অফিসার রাংকে জানায় যে রাঙের মায়ের কাছে একটি ছোট্ট ছেলের ছবি পাওয়া গিয়েছে, যেখানে ছোট বাচ্চাটি তার মা বাবার সঙ্গে ছিল, আর তারা বুঝতে পেরেছিল যে এটা একটি ফ্যামিলি ফটো। তবে রাং যদি তাদের মেয়ে হয় তাহলে তার সঙ্গে কেন কোনো ছবি নেই। তাই পুলিশ এখানে রাংকে তার আইডি কার্ড দেখাতে বললে রাং তার আইডি কার্ডটি দেখায়। এরপর আমরা দেখতে পাই যে রাঙের মা বাবার ফিনারেলের আয়োজন চলছে, আর সেখানে একজন মহিলা প্রচণ্ড কাঁদছিল। আসলে এই মহিলাটি ছিল রাঙের আন্টি। রাঙও এই ফিনারেলে চুপচাপ বসেছিল। আর কিছুক্ষণ পরেই একজন মহিলা সেখানে আসে। মহিলাটি তার সঙ্গে করে কিন্ডার গার্ডেন থেকে একটি ছোট বাচ্চাকে এনে এখানে দিয়ে যায়। বাচ্চাটি দেখতে অনেক কিউট ছিল, আর এই বাচ্চাটি হচ্ছে রাঙের ছোট ভাই। তো ইঞ্জিকে দেখে তার আন্টি তার কাছে দৌড়ে যায়, আর সে তাকে বলে, ওই দেখো রাং এসেছে, তোমার বড় বোন। একথা শুনে ইয়ংজি রাঙের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে রাঙও ইয়ংজিকে দেখতে পায়, কিন্তু সে এখানে ইয়ংজিকে দেখেও না দেখার ভান করছিল। রাং আসলে ইয়ংজিকে চিনতই না, সেই প্রথমবার তার ভাইকে সামনে থেকে দেখছে। আর ইয়ংজিও রাংকে প্রথমবার দেখছে, কিন্তু সে রাঙের ব্যাপারে অনেক কথাই শুনেছে। তবে রাং কেন তার ভাইকে এই প্রথমবার দেখছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবার তাদের মা বাবার ফিনারেল শেষ হলে তারা সবাই মিলে রাঙের মা বাবার কবরস্থানে যায়। তবে যার পথে ইয়ংজি বারবার রাঙের দিকে তাকাচ্ছিল। রাং এতে খুবই বিরক্ত হয়। তো সেখানে ফিনারেলের কিছু মিষ্টি রাখা ছিল। ইয়ংজি তখন সেখান থেকে মিষ্টি খেতে যায়, কিন্তু রাং তাকে বারবার বাধা দিচ্ছিল। ইয়ংজি তখন দুষ্টুমি করে একটি মিষ্টি নিয়ে তার আন্টির পিছনে গিয়ে লুকোয়। তবে রাঙের কাছে বিষয়টি মোটেও ভালো লাগে না। এরপর সেদিন রাতের বেলা বাড়িতে বসে রাঙের আঙ্কেল সকল আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছিল, আর সেখানেই চুপচাপ ফুটবল খেলছিল ইয়ংজি। এদিকে রাং তার ছোট ভাই ইয়ংজি সম্পর্কে জানার জন্য সেখানে কিছু পুরনো জিনিসপত্র খুঁজছিল। সে সেখানে একটি অ্যালবাম খুঁজে পায়, যেখানে তার পরিবারের ছবি ছিল। এরপর সে পুরনো একটি ফটো ফ্রেম খুঁজে পেলে সেটার ভেতরে সে একটি চিঠি পায়। সে তখন সেখানে দাঁড়িয়ে চিঠিটিকে পড়ছিল। অন্যদিকে রাঙের আঙ্কেলের সঙ্গে রাঙের আন্টি এবং চাচা কথা বলছিল। রাঙের আঙ্কেলের নাম ছিল জিং। জিং এখানে তাদেরকে বলছিল যে তাদেরকে দ্রুত পুলিশ স্টেশনে যেতে হবে, কারণ কার অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার মাতাল ছিল, আর এখন সে তার মেয়ের আহত হওয়ার বাহানা দিচ্ছে। তো রাঙের এই আন্টি আসলে ছিল রাঙের ফুপু, অর্থাৎ রাঙের বাবার বোন, আর জিং ছিল তার ফুপা। তো জিং এখানে তাদের সবাইকে বলে যে সে রাং এবং তার ছোট ভাইয়ের দায়িত্ব নেবে, তাদের দেখাশোনা সে করবে যদি রাংদের বাড়িটি তার নামে লিখে দেয়া হয়। কিন্তু এতে রাঙের চাচা অনেক রেগে যায়, কারণ একটা মানুষ এতটা লোভী কিভাবে হতে পারে, যেখানে বাচ্চা দুটো তাদের মা বাবাকে হারিয়ে ফেলেছে
সেখানে আজকেই কিনা সে বাড়ি পাওয়ার চিন্তা করছে। এ কারণে তাদের দুজনের মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে রাং যে চিঠিটি খুঁজে পেয়েছিল সেখানে লেখা রয়েছে, আমাদের প্রথম সন্তান মেয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ও প্রতিবন্ধী হয়েছে, তাই আমাদের একটি ছেলের প্রয়োজন ছিল। আর সৃষ্টিকর্তা আমাদের এই প্রার্থনা শুনেছে। রাঙের পরে আমাদেরকে একটি ছেলে দান করেছে, তাই আমরা অনেক খুশি। আর রাং এখানে জানতে পারে যে ইয়ংজি আসলে তার নিজেরই ছোট ভাই। চিঠিটি পড়ে রাং তার সামনের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে রাঙের আসলে মৃগী রোগ রয়েছে, তাই রাং ভাবত তার পরিবার হয়তো এই জন্য তাকে পছন্দ করে না। এবার রাঙের কাছে তার আন্টি আসে, আর সে এখানে রাংকে বলে যে আজকের পর থেকে তাকেই তার ছোট ভাই ইয়ংজির দায়িত্ব নিতে হবে, কারণ ইয়ংজির তো এখন পৃথিবীতে সে ছাড়া আর কেউ নেই। তাই তার আন্টি তাকে বলে ইয়ংজির দেখাশোনা করতে এবং তার যত্ন নিতে। কিন্তু রাং এখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে ইয়ংজির কোনো দায়িত্ব নিতে পারবে না। রাঙের আন্টি এতে তার উপর কিছুটা রেগে যায়। রাং তখন তাকে বলে, আমার মা বাবার অনেক পুরনো একটি চিঠিতে লেখা আছে আমি নাকি প্রতিবন্ধী, আমার নাকি মৃগী রোগ আছে, তাহলে আমি কিভাবে তার দেখাশোনা করব? তাছাড়া আমার এখন ওর পেছনে সময় দেওয়ার মতো কোনো সময় নেই। তোমরা হয়তো আমাকে প্রতিবন্ধী মনে করতে পারো, কিন্তু আমি অবশ্যই নিজের পায়ে দাঁড়াবো। আমি একজন সফল মানুষ হব, যাতে করে তোমাদের কারো উপর আমাকে ডিপেন্ড করে থাকতে না হয়। কিছুদিন পরেই আমি বেইজিংয়ে পরীক্ষা দিতে যাব। এসব কথা বলতে বলতে এখানে বাড়ি নিয়ে রাঙের চাচা এবং আঙ্কেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু রাং এখানে চিৎকার করে তাদেরকে থামতে বলে, তবে কেউ তার কোনো কথাই শুনছিল না। এদিকে এত ঝগড়াঝাটি দেখে ইয়ংজিও ভয় পাচ্ছিল। এরপর ইয়ংজি রাগ করে তাদের দিকে ফুটবল ছুঁড়ে মারে। এবার পরের দৃশ্যে আমরা পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে রাংদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছিল। আর এই ফুটেজটি ছিল তার বাবা মায়ের সেদিনের অ্যাক্সিডেন্টের ফুটেজ। তো পুলিশ এখানে রাংকে জানায় যে কার অ্যাক্সিডেন্টের আগে তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, কারণ আজ থেকে প্রায় 6 মাস আগে তার বাবার হার্টের একটি সার্জারি হয়, যেটা সম্পর্কে রাং জানত না। তার বাবার পোস্টমর্টেম রিপোর্টে বিষয়টি জানা গিয়েছে, আর মূলত এই হার্ট অ্যাটাকের কারণে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। এরপর আমরা রাংকে তার আন্টির সঙ্গে দেখতে পাই। রাং তার আন্টির কাজে হেল্প করছিল, আর কাজ করতে করতে রাঙের ফুপু তাকে বলে যে সে যখন রাঙের বয়সে ছিল ঠিক তখন থেকেই তাকে রাঙের বাবার দায়িত্ব নিতে হয়েছিল। ওইটুকু বয়সে এসে রাঙের বাবার পড়ালেখা থেকে শুরু করে সমস্ত খরচ চালিয়েছে। আন্টি তখন রাংকে বলে, আমাদের জীবনটাই এমন, কখন কি হয়ে যাবে এটা আমরা কেউ জানি না, কিন্তু সম্পর্কের দায়িত্ব তো আমাদেরকে পালন করতেই হয়। তুমি ইয়ংজির বড় বোন, তোমাকেও এখন আমার মতো করে ইয়ংজির দায়িত্ব নিতে হবে। রাং তখন তাকে বলে, আপনি হয়তো জানেন না, আমি গত 6 বছর ধরে আমার নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি শহরে আমি একটি নার্সের জব করি। আমি প্রতিবন্ধী বলে সবাই আমাকে অবহেলা করেছে, আর তাই তো আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এতগুলো বছর আমি একা একাই আমার নিজের খরচ চালিয়েছি। আমি অনেক ভালো আছি, আর আপনি আমাকে ইয়ংজির দায়িত্ব নিতে বলছেন? ইয়ংজিকে তো আমি চিনিই না, ওকে আমি এই প্রথমবার দেখছি। আমি চলে যাওয়ার পর নিশ্চয়ই মা বাবা আমাকে ভোলার জন্য তাকে পৃথিবীতে এনেছে। আমি আর যাই হোক ওর দায়িত্ব নিতে পারবো না। এবার সেদিন রাতের বেলা আমরা রাঙের কাজিনকে দেখতে পাই। সে ছিল রাঙের আন্টিরই মেয়ে। তো এই মেয়েটি এখানে তার মায়ের সঙ্গে ঝগড়া করছিল। সে চিৎকার করে বলছিল যে রাং এবং তার ভাই এখান থেকে কবে যাবে। যদি তারা এখান থেকে না যায় তাহলে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাদেরকে তার একদমই সহ্য হয় না। কিন্তু তার মা এখানে তাকে চুপ করতে বলে। সে তাকে বলে যে রাং পাশের রুমেই রয়েছে, আর এসব কথা রাং শুনতে পারলে সে অনেক কষ্ট পাবে। কিন্তু তারপরও মেয়েটি যখন কোনো কথাই শুনছিল না, তখন সে তার মেয়েকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর সে নিজেও বাইরে এসে একা একা বসেছিল। সেখানে আনমনে কিছু একটা চিন্তা করছিল। অন্যদিকে আমরা ইয়ং নামক একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটি ছিল রাঙের বয়ফ্রেন্ড। ইয়ং এখানে রাঙের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়ির ছাদে এসেছে। তারা দুজন এখানে অনেক গল্প করে। এরপর ইয়ং এখানে রাংকে বলে, তোমার আন্টির বাড়িতে আর তুমি কতদিন থাকবে? রাং তখন তাকে বলে যে তার নিজেরই একটি বাড়ি আছে, আর সে সেখানেই থাকবে। তারা এখন যেই বাড়িটিতে দাঁড়িয়ে রয়েছে এটা রাংদেরই বাড়ি। এরপর তারা দুজন বেইজিংয়ের প্রবেশিকা পরীক্ষা নিয়ে কথা বলে। কিছুক্ষণ পর রাং ইয়ংজিকে জানায় যে ইয়াংজি নামের তার ছোট্ট একটা ভাই আছে। একথা জানতে পেরে ইয়ং অনেক খুশি হয়। রাং এবং ইয়ং একে অপরকে অনেক ভালোবাসে। তারা দুজন সবসময় দুজনের পাশে থাকে। পৃথিবীতে ইয়ংই একমাত্র মানুষ যাকে রাং তার মনে সমস্ত কথা বলে। এবার পরের দিন সকালে দেখা যায় যে রাং তার ভাইয়ের সমস্ত খেলনা একটি বক্সের মধ্যে রাখছে। খেলনাগুলোকে সে বক্সের মধ্যে ভরে বাইরে নিয়ে সেগুলোকে ফেলে দেয়। কিন্তু এগুলো ইয়াংজির অনেক পছন্দের খেলনা, তাই সে আবারও সেই খেলনাগুলোকে কুড়িয়ে ঘরে নিয়ে আসে। রাং এতে ভীষণ রেগে যায়, কারণ সে ইয়াংজিকে মোটেও পছন্দ করত না।
সে তখন সঙ্গে সঙ্গেই তার আন্টিকে গিয়ে বলে যে সে ইয়াংজিকে দত্তক দেওয়ার জন্য একটি পরিবার খুঁজছে, আর ভালো একটি পরিবার পেলে সে ইয়াংজিকে তাদের কাছে দিয়ে দেবে এবং আজকের পর থেকে সে এই বাড়িতেই থাকবে। তাই সে যেন তার মেয়েকে তার কাছ থেকে দূরে রাখে, কারণ রাঙের কাজিন তাদেরকে সহ্য করতে পারত না। আর গতকাল রাতে সমস্ত কথাই সে শুনতে পেয়েছিল। কিন্তু ইয়াংজিকে দত্তক দেওয়ার কথা শুনে তার আন্টি অনেক রেগে যায়। এরপর আমরা রাং এবং তার সেই কাজিনকে দেখি। তার কাজিন এখানে তার জামা কাপড় গোছাচ্ছিল, কারণ রাং এখানে থাকলে সে চলে যাবে। আর রাং যেহেতু এখানে থাকবে তাই সে এখানে রাঙের উপর প্রচণ্ড রেগেছিল। এই কারণে সে ইচ্ছে করেই রাংকে ধাক্কা দেয়। রাঙও এতে ভীষণ রেগে যায়। তখন রাঙের কাজিন তাকে বলে যে তার বাবার হার্ট অ্যাটাকের সময় কয়েকবার তাকে ফোন করা হয়েছিল, কিন্তু সে ফোন রিসিভ করেনি। কার অ্যাক্সিডেন্টের সময় তাকে কল করা হয়েছিল, কিন্তু সে তখনও ফোন রিসিভ করেনি। সে কেমন মেয়ে? তার মনে কি বিন্দু মাত্র অনুশোচনা হয় না? আবার নির্লজ্জের মতো সে এখানে তার মা বাবার বাড়িতে থাকতে এসেছে। তার বাবা মা বেঁচে থাকতে সে তো সবসময় তাদের সঙ্গে ঝগড়া করত। এসব কথা শুনে রাং অনেক রেগে যায়, আর তাদের দুজনের মধ্যে এখানে মারামারি শুরু হয়ে যায়। ইয়ং কোনো মতে রাংকে সরিয়ে ফেলে। এরপর রাংকে শান্ত করার জন্য সে তাকে নিয়ে একটি ক্যাফেতে চলে যায়, আর সেখানে সে রাংকে তার পছন্দের কিছু খাবার কিনে দেয়। এরপর যাওয়ার পথে ইয়ং রাংকে বলে যে রাং চাইলে তার সঙ্গে গিয়ে তার বাড়িতে থাকতে পারে, কারণ সেখানে গেলে তার কাজিনের সঙ্গে হয়তো তার আবারও ঝগড়া হতে পারে। কিন্তু রাং তাকে বলে যে তার নিজেরই বাড়ি আছে, আর সে তার নিজের বাড়ি ছেড়ে কেন তার বাড়িতে থাকতে যাবে। অন্যদিকে আমরা ইয়াংজিকে দেখতে পাই। ইয়াংজি তার খেলনা দিয়ে খেলছিল, আর সে এখানে তার বাবার ছবি দেখছিল। এরপর রাং যখন বাড়িতে ফিরে এসে কাজ করতে থাকে তখন ইয়ংজি ঘুমের ভান করে শুয়ে পড়ে। রাং এখানে তাকে বলে চুপচাপ উঠে এই খাবারগুলো খেয়ে নাও। রাং আসলে ইয়াংজির জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু ইয়াংজি কোনো কথাই বলে না। এরপর রাং সেখান থেকে চলে গেলে ইয়াংজি দৌড়ে সেই খাবারগুলো খুলে দেখতে থাকে। এরপর ইয়াংজি পাশের রুমে রাঙের কাছে চলে যায়, আর রাংকে সে জিজ্ঞাসা করে আপু, আমাদের মা বাবা কোথায়? ইয়াংজি আসলে এতটাই ছোট ছিল যে সে এখনো বুঝতেই পারেনি যে তাদের মা বাবা আসলে মারা গিয়েছে। রাং এখানে ফোনে কথা বলছিল, আর ইয়াংজির প্রশ্ন শুনে রাং তাকে বলে চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাকে দত্তক দেয়া হবে, তখন তুমি নতুন বাবা মা পেয়ে যাবে, বুঝেছ? তা এখন চুপ করে থাকো। কিন্তু ইয়াংজি বারবার তার কাছে তাদের মা বাবার ব্যাপারে জানতে চাইছিল, আর রাং তখন সেখানে আর কোনো কথা না বললে ইয়াংজি সেখানে রাগ করে রাঙের ল্যাপটপ ভেঙে ফেলতে চাইছিল। রাং তখন সঙ্গে সঙ্গে তার ল্যাপটপটি নিয়ে উঠে পাশের রুমে চলে যায়। ইয়াংজিও তার পিছু পিছু যায়, কিন্তু রাং আবারও সেখান থেকে উঠে সোফাতে গিয়ে বসে। এরপর ইয়াংজিও তার পিছু পিছু গিয়ে তার সঙ্গে দুষ্টুমি করতে থাকে। রাং এতে খুবই বিরক্ত হয়, আর সে তাকে বলে তোমাকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই মা বাবা তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। একথা শুনে ইয়াংজিও ভীষণ রেগে যায়। সে তাকে বলে আমি কি তোমাকে বলেছি যে আমার নতুন মা বাবা লাগবে? আমাদের মা বাবা কোথায়? এরপর রাং তার উপরে এখানে চিৎকার করে উঠলে ইয়াংজি তার দিকে থুথু মারে। রাং তখন রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সে একটি দলিল দেখিয়ে তাকে বলে যে এই বাড়িটি হচ্ছে তার, তাই সে ইয়াংজিকে এই বাড়িতে রাখবে না। ইয়াংজি যেন তাকে একদমই বিরক্ত না করে। এবার সন্ধেবেলায় ইয়াংজি হঠাৎ করে রাঙের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। রাঙের এতে কিছুটা সন্দেহ হয়। সে তখন রুমে গিয়ে দেখতে পায় যে ইয়াংজি বিছানায় স্যুপ ফেলে বিছানা নষ্ট করে ফেলেছে। তাই রাং রেগে গিয়ে ইয়াংজির কাছেই যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ইয়াংজি দরজা বন্ধ করে দেয়। সে আর দরজা খোলেই না। এরপর রাং নিজেকে শান্ত করে চুপচাপ বিছানা পরিষ্কার করে। এবার পরের দিন সকালবেলা রাং যখন ঘুমোচ্ছিল তখন তার কাছে ইয়াংজি আসে। ইয়াংজি তখন বলে যে তার খুব খিদে পেয়েছে। এরপর রাং তাকে খাবার খেতে দিলে ইয়াংজি তাকে বলে যে সে মিটবান খেতে চায়, কিন্তু রাং বলে মিটবান এখন নেই, যা আছে তাই চুপচাপ খেয়ে নাও। ইয়াংজি তখন বলে যে তার মা তাকে প্রতিদিন সকালে মিটবান বানিয়ে দিত, তাই রাংকেও হয় মিটবান বানিয়ে দিতে হবে, তা না হলে তার মাকে এনে দিতে হবে। একথা বলে ইয়াংজি সেখানে চিৎকার করতে থাকে, আর মিটবান মিটবান করে চিৎকার করতে করতে সে তার সম্পূর্ণ নাস্তাগুলো নষ্ট করে ফেলে। রাং তখন বলে তোকে কিচ্ছু খেতে হবে না, এই বলে সে নাস্তাগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর রাং জোর করে ইয়াংজিকে টেনে স্কুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু ইয়াংজি কিছুতেই যেতে চাইছিল না। সে রাস্তার মধ্যেও মিটবান মিটবান করে চিৎকার করছিল। তখন একজন মহিলা রাংকে বলে যে ছোট বাচ্চাদেরকে এভাবে জোর করে স্কুলে নিয়ে যাওয়াটা ঠিক না, তাকে আগে শান্ত করা দরকার। রাং তখন বলে আপনি যখন এত ভালো বোঝেন তাহলে ওকে আপনিই রেখে দিন। এই বলেই রাং ইয়াংজিকে ওভারব্রিজের উপরে রেখে চলে যাচ্ছিল, কিন্তু ইয়াংজিও তখন রাঙের পিছু পিছু দৌড় দেয়। সে প্রচণ্ড জোরে কাঁদতে কাঁদতে রাঙের পিছু পিছু আসে। যদিও রাং ইয়াংজিকে ফেলে চলে যাচ্ছিল, কিন্তু তারপরও সে ইয়াংজির জন্য একটু থামে, আর সেখান থেকে ইয়াংজিকে মিটবান কিনে দিয়ে বলে এই হচ্ছে তোমার মিটবান,
এরপর থেকে আর একদমই কাঁদবে না, ঠিক আছে? এরপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মিটবান খেতে খেতে ইয়াংজি তার বোনকেও মিটবান খেতে দেয়। এরপর রাং ইয়াংজিকে স্কুলে রেখে সোজা বাড়িতে ফিরে আসে। বাড়িতে তার সঙ্গে তার আঙ্কেল জিংও ছিল। তো রাং বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল। তো তার আঙ্কেল এখানে তার সঙ্গে এই বাড়িটির ব্যাপারে কথা বললে রাং চুপচাপ তার রুমের মধ্যে চলে যায়। এদিকে তার আঙ্কেল জিং তার বাবার কিছু কোট দেখতে পায়। সে তখন সেখান থেকে একটি কোট নিয়ে পরে নেয়। এরপর রাং যখন তার রুম থেকে এসে এটা দেখতে পায় তখন তার ভীষণ রাগ হচ্ছিল। সে তখন তার আঙ্কেলের কাছ থেকে কোটটি খুলে নেয়, কারণ সে খুব ভালোভাবেই জানত যে তার আঙ্কেল একজন লোভী মানুষ। এরপর রাং জিংকে বলে যে বিকেল 5টার সময় সে যেন স্কুল থেকে ইয়াংজিকে নিয়ে আসে। এরপর আমরা জিংকে দেখতে পাই। জিং একটি পার্কে বসে ইয়াংজির জন্য অপেক্ষা করছিল। আর এমন সময় একজন ব্যক্তি তার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছিল। জিং তখন সঙ্গে সঙ্গে লোকটিকে ডাক দেয়, আর সে তাকে বলে, তুমি সেই ব্যক্তি তাই না যে কিনা রাঙের মা বাবাকে মেরেছ? আসলে রাঙের মা বাবার যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির ড্রাইভার ছিল সে। লোকটি তখন তাকে বলে, আপনি দয়া করে এই বিষয়টি নিয়ে আর কোনো গোলমাল করবেন না। এই বলে সে জিংকে কিছু টাকা দেয়। তাই জিং তখন আর তাকে কিছুই বলে না। এদিকে সবকিছু ইয়াংজি দেখতে পেয়েছিল। অন্যদিকে আমরা রাংকে দেখতে পাই। রাং আজকে প্রথমবারের মতো ইয়ংয়ের সঙ্গে ইয়ংদের বাসায় এসেছে। তো সে এখানে ইয়ং এবং তার ফ্যামিলির সঙ্গে ডিনার করছিল। আর সেখানেই রাং এবং ইয়নের ফিউচারে বিয়ের ব্যাপারে আলোচনা করা হচ্ছিল। তবে রাং এতে ভীষণ লজ্জা পাচ্ছিল। তাই ইয়ং তাকে তাদের বাড়ির কিচেনে গিয়ে খাইয়ে দিচ্ছিল। কিন্তু রাং তার হাত দিয়ে ইয়ংয়ের হাত সরিয়ে দিতে গেলে সেখানে একটি প্লেট পড়ে ভেঙে যায়। আর তার শব্দ পেয়ে ইয়ংয়ের মা সেখানে দৌড়ে চলে আসে। ইয়ং তখন তার মাকে বলে তার হাত থেকে একটি প্লেট পড়ে গিয়েছে। এরপর তার মা সেখান থেকে চলে গেলে ইয়ং এখানে রাংকে তার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে যে তার ভাইকে নিয়ে সে কি চিন্তা করছে। রাং তখন তাকে বলে যে তার সঙ্গে নাকি অনেকগুলো পরিবার যোগাযোগ করেছে, যারা কিনা রাংকে দত্তক নেয়ার জন্য অনেক আগ্রহী, কিন্তু এখনো তার তেমন কাউকেই পছন্দ হয়নি। সে চাই একটি ভালো পরিবারের হাতে তার ভাইকে তুলে দিতে, যারা ভালো মানুষ হওয়ার পাশাপাশি তাদের টাকা পয়সাও থাকবে। এতে করে ইয়াংজির কেরিয়ার ভালো হবে। এরপর রাং আবার ইয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কি বেজিংয়ে যাওয়ার কথা তোমার মা বাবাকে বলেছিলে যে তুমি সেখানে প্রবেশিকা পরীক্ষা দিতে চাও? ইয়ং বলে যে সে এখনো তাদেরকে কিছুই জানায়নি। এরপর রাতের বেলা রাং যখন ইয়ংয়ের ফ্যামিলিকে বিদায় জানিয়ে তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই তার আঙ্কেল জিং ইয়াংজিকে নিয়ে সেখানে চলে আসে। রাংকে দেখতে পেয়ে ইয়াংজি সেখানে দৌড়ে চলে যায়। আর সে রাংকে চেপে ধরে বলে, তাড়াতাড়ি বাসায় চলো মা, আমার অনেক খিদে পেয়েছে। একথা শুনে ইয়ংয়ের পরিবারের সামনে রাং একদমই লজ্জায় পড়ে যায়। আর তারা সবাই তো রাঙের দিকে তাকিয়েছিল। কিন্তু রাং তাদেরকে বলে এমন কিছুই না, ও আমার ছোট ভাই, ছোট বাচ্চা তো, কখন কি বলে ফেলছে এটা সে নিজেই জানে না। রাং তখন কোনো মতে ইয়াংজিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু সে ইয়াংজির উপর প্রচণ্ড রেগেছিল। তাই সে এখানে ইয়াংজির জামা কাপড় এবং সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল। এরপর সে ইয়াংজিকে তার জিনিসপত্র এবং ব্যাগ দিয়ে বলে, এক্ষুনি তোর জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যা, আর কখনো এখানে আসবি না। কিন্তু ইয়াংজি তখন সমস্ত জিনিসপত্র ফেলে দৌড়ে দরজা বন্ধ করে দেয়। আর সে রাংকে বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এটা আমারও বাড়ি। আর তুমি আমার সাথে সবসময় এমন ব্যবহার করতে পারো না, আমি তো ছোট মানুষ। এরপর রাং রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার আঙ্কেল জিংকে ফোন দেয়। জিং আসলে ছিল তাদের চাচা। আর জিং এই সময় ডান্স ক্লাসে ছিল। সে তখন ফোন রিসিভ করে রাঙের সঙ্গে কথা বলতে থাকে। রাং তার আঙ্কেলকে বলে, তুমি আমাকে বিপদে দেখতে অনেক পছন্দ করো তাই না? আমি ইয়ংয়ের পরিবারের সামনে থাকা অবস্থায় তুমি ইয়াংজিকে আমার কাছে কেন পাঠিয়েছিলে? তুমি এটা চাও না তাই না যে ইয়ংজির পরিবার আমাকে মেনে নিক? কিন্তু একথা শুনে জিংও অনেক রেগে যায়। সেও তখন রাঙের সাথে রাগারাগি করতে থাকে। আর ডান্স ক্লাসে এরকম চিৎকার চেঁচামেচি করার কারণে জিংকে ক্লাস থেকে বের করে দেয়া হয়। এরপর আমরা দেখতে পাই যে রাতের বেলা রাং শুয়ে শুয়ে বই পড়ছিল। কিন্তু ঠিক তখনই সে একটি শব্দ শুনতে পায়। আর সেই শব্দ শুনে সে উঠে জানালার কাছে গিয়ে দেখতে পায় যে তার ভাই জানালার উপরে বসে আছে। এরপর সে জানালা খুললে ইয়াংজি তাকে বলে, তোমাকে তখন মা বলেছিলাম বলে তুমি অনেক রাগ করেছো তাই না? আসলে সকালবেলা তুমি আমাকে মিটবান দিয়েছিলে না? মিটবান তো আমাকে মা দিত, তাই আমি তোমাকে মা বলেছি। একথা বলতে বলতে ইয়াংজি জানালা ভেঙে নিচে পড়ে যায়। রাং তখন ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। এরপর আমরা রাং এবং ইয়াংজিকে হসপিটালে দেখতে পাই। নার্স এখানে রাংকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, তার পা একটু মচকে গিয়েছে, খুব অল্প সময়ে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু রাং তারপরও অস্থির হয়ে গিয়েছিল। সে নার্সকে জিজ্ঞাসা করে, যদি সবকিছু ঠিকই থাকে তাহলে ইয়াংজি এখনো অজ্ঞান হয়ে আছে কেন? নার্সটি তখন বলে, আপনিও তো একজন নার্স, আর আপনিও এটা খুব ভালো করেই জানেন যে সে এখন অজ্ঞান হওয়ার ভান ধরে আছে। একথা শুনে রাং সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে থেকে বলে, আমার এসব ঢং দেখার সময় নেই,
আমি এখান থেকে চলে যাচ্ছি, কেউ যদি আসতে চায় তাহলে আমার পেছনে আসতে পারে। এই বলেই যখন সে চলে যাচ্ছিল তখনই ইয়াংজি তার পিছু পিছু যেতে শুরু করে। আর রাস্তা দিয়ে যেতে যেতে ইয়াংজির জুতোটি ছিঁড়ে যায়। ইয়াংজি তখন রাগ করে জুতোটিকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু রাং তখন জুতোটিকে কুড়িয়ে এনে ইয়াংজির পায়ে পরিয়ে দেওয়ার জন্য ঠিক করছিল। আর এই সুযোগ ইয়াংজি সোজা রাঙের কাঁধে উঠে পড়ে। রাং তাকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারে না, কারণ ইয়াংজির পা মচকে গিয়েছে। তাই সেও তখন ইয়াংজিকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। ইয়াংজি তার বোনের সঙ্গে একদম মিশেছিল। কিছু দূর যাওয়ার পর ইয়াংজি রাংকে বলে, জানো আপু, তোমার শরীর থেকে না মায়ের মতো একটা গন্ধ পাওয়া যায়। তুমি কাছে থাকলে আমার কাছে মনে হয় আমার মা আমার পাশে আছে। ইয়াংজির এ কথা শুনে রাং কিছুই বলে না, সে শুধু ইয়াংজিকে শক্ত করে চেপে ধরে। পরের দিন সকালবেলা আমরা ইয়াংজি এবং রাংকে একটি বাসে দেখতে পাই। তো ইয়াংজি যখন এখানে জানালা দিয়ে বাহিরে তাকায় তখন সে রাস্তাতে তার বাবার গাড়ির মতো একটি গাড়ি দেখতে পায়। সে তখন সঙ্গে সঙ্গে দৌড়ে বাস থেকে নেমে যায়। আর সে বাবা এবং মা বলতে বলতে চিৎকার করতে করতে সেই গাড়ির পেছনে দৌড়তে থাকে। রাং তখন পেছন থেকে বারবার তাকে থামতে বলছিল, কিন্তু সে তার কোনো কথা না শুনে অনবরত দৌড়চ্ছিল। আর এক পর্যায়ে রাং কোনো মতে তাকে থামাতে পারে। ইয়াংজি তখন চিৎকার করে বলে, তুমি কেন আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দিচ্ছ না? তোমার জন্য গাড়িটা তো চলেই গেল। রাং তখন তাকে বলে, সত্যি কি তুমি বাবা মার কাছে যেতে চাও? ইয়াংজি বলে, হ্যাঁ। এরপর রাং ইয়াংজিকে সাথে নিয়ে তার মা বাবার কবরস্থানে চলে যায়। আর সে ইয়াংজিকে জানায় যে তাদের মা বাবা এখানে শুয়ে আছে। ইয়াংজি জিজ্ঞাসা করে, মা বাবা বিছানা ছেড়ে এখানে কেন শুয়ে আছে? রাং তখন ইয়াংজিকে তার কাছে আসতে বলে। এরপর সে ইয়াংজিকে বলে, আমাদের মা বাবা মারা গিয়েছে, আর একদিন আমরা সবাই মারা যাব। তখন আমাদেরকে এখানে এসেই ঘুমোতে হবে। আর যদি কোনো মানুষ একবার মারা যায় তাহলে সে আর কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারে না। ইয়াংজি তখন বলে, তাহলে আমিও মনে হয় মা বাবাকে আর দেখতে পাবো না, তাই না? জানো আপু, বাবা আমাকে অনেক আদর করত। বাবা নিজের হাতে আমাকে মাংস রান্না করে খাওয়াতো। আমি যা চাইতাম আমাকে তাই এনে দিত। একথা শুনে রাং তখন তাকে বলে, তুমি অনেক ভাগ্যবান যে বাবা তোমাকে এত ভালোবেসেছে, কিন্তু আমাকে বাবা কখনোই ভালোবাসেনি, কখনো আদর করেনি। ইয়াংজি তখন বলে, তাহলে কি আমার এবং তোমার বাবা ভিন্ন মানুষ ছিল? রাং তখন বলে, হয়তো ভিন্ন মানুষই ছিল। এরপর আমরা রাঙের অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে রাঙের বাবা তাকে অনেক মারধর করছিল আর তার মা তাকে তার বাবার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। আসলে রাঙের বাবা রাংকে একদমই পছন্দ করত না, কারণ তার ছেলে পছন্দ ছিল, কিন্তু রাঙের মা তাকে সারাটি জীবন আগলে রেখেছে। এরপর আবারও আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই। রাং ইয়াংজিকে নিয়ে ট্রেন থেকে একটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে নেমেছে। ইয়াংজি তখন এখানে রাংকে বলে যে সে ওয়াশরুমে যেতে চায়। রাং তখন তাকে প্ল্যাটফর্মের ওয়াশরুমে নিয়ে যায়। তো ইয়াংজি যখন ওয়াশরুমে ছিল, রাং তাকে রেখে কোথায় যেন গিয়েছিল। আর ইয়াংজি যখন এখানে রাংকে দেখতে পাচ্ছিল না, তখন সে তাকে আপু আপু বলে পাগলের মতো খুঁজতে থাকে। ইয়াংজি ভেবেছিল রাং তাকে ফেলে চলে গিয়েছে, তাই সে চিৎকার করে কাঁদতে কাঁদতে পুরো প্ল্যাটফর্মে রাংকে খুঁজছিল। কিন্তু এর কিছুক্ষণ পরেই সে তাকে অন্য আরেকটি ওয়াশরুমে খুঁজে পায়। ইয়াংজি তখন রাংকে বলে, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? এখন থেকে তুমি আমার সঙ্গে সঙ্গেই থাকবে। এই বলে সে রাংকে হাত ধরে টেনে নিয়ে যায়। এরপর তারা দুই ভাই বোন তাদের বাড়িতে ফিরে আসে। এখানে তারা দুজন মিলে খাবার খাচ্ছিল। তো রাং এখানে চপস্টিক দিয়ে খাবার খেলে ইয়াংজিও তার মতো চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। এটা দেখে রাং মুচকি হাসে। এরপর সকালবেলা রাং ইয়াংজিকে স্কুলের জন্য রেডি করে দেয়, আর সে নিজে তাকে তার ক্লাসে দিয়ে আসে। তবে এমন সময় সে সেখানে সেই ব্যক্তিটিকে দেখতে পায় যার গাড়ির সাথে তার মা বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাং তখন সেই ব্যক্তিকে বলে, আপনি আমার আঙ্কেলকে 20,000 টাকা কেন দিয়েছেন? লোকটি তখন তাকে বলে, তোমাদের দুই ভাই বোনের উপর করুণা করে দিয়েছি। রাং এতে খুবই রেগে যায়, আর সে তাকে বলে, আপনার এখনো সময় আছে। আপনি স্বীকার করুন যে সেদিন আপনি মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন, আর আপনার জন্যই আমার মা বাবা মারা গিয়েছে। লোকটি তখন তাকে বলে, তুমি চাইলে এই বিষয়ে আমরা একটু অন্য জায়গায় গিয়ে কথা বলতে পারি। কিন্তু রাং বলে সে তার সঙ্গে কোথাও যাবে না। লোকটি তখন তাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। রাং তখন তার ভাই ইয়াংজির হাত ধরে লোকটির সামনে এনে দাঁড় করায়, আর সে লোকটিকে বলে, এই যে বাচ্চাটিকে দেখুন, আপনার মেয়ের মতোই ওর বয়স, অথচ ওর কাছে আজকে মা বাবা কেউ নেই। ওর কি মা বাবার ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আপনার জন্যই ওর মা বাবাকে হারিয়েছে, অথচ ওর এটা বোঝার বয়সটুকু পর্যন্ত হয়নি যে ওর জীবন থেকে আসলে কি হারিয়ে ফেলেছে। এই বাচ্চাটির জায়গায় একবার নিজের মেয়েকে কল্পনা করে দেখুন, তাহলে হয়তো কিছুটা হলেও অনুভব করতে পারবেন। একথা শুনে লোকটি হয়তো তার ভুল বুঝতে পারে। সে আর একটি কথাও বলে না। এরপর আমরা রাংকে একটি হসপিটালে কাজ করতে দেখি। সে যেহেতু একজন নার্স ছিল, তাই সেখানে সে রোগীদের দেখাশোনা করছিল।
আর তার পাশেই দাঁড়িয়েছিল তার ভাই ইয়াংজি। রাং তখন তার বাড়িতে ফোন করে আর সে বলে যে কেউ যেন ইয়াংজিকে এসে এখান থেকে নিয়ে যায়, কিন্তু এখন তাকে নিতে কেউই আসতে পারবে না। এবার সেখানে একজন রোগী অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর ডক্টর যখন সেই রোগীকে ট্রিটমেন্ট দিতে যাচ্ছিল তখন রাং সেখানে বলে এই রোগীর ট্রিটমেন্ট তো এভাবে নয়, অন্যভাবে করতে হয়। এই বলে রাং তাড়াতাড়ি করে সেই রোগীকে সে নিজেই ট্রিটমেন্ট দেয় আর এতে সেই রোগী সুস্থও হয়ে যায়। কিন্তু ডক্টর এতে রাঙের উপর রেগে গিয়েছিল। সে তখন রাংকে বলে, তুমি নার্স কেন হয়েছ? তুমি তো ডক্টরই হতে পারতে। এরপর এই বিষয়টি নিয়ে ডক্টরের সঙ্গে তার ঝগড়া হতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় ইয়ং এসে তাকে শান্ত করে। ইয়ং আসলে সব সময় রাঙের আশেপাশেই থাকত। এর কিছুক্ষণ পর রাং যখন তার বাকি কাজ করতে বের হয় তখন সে দেখতে পায় জিয়াংজি একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। সে তখন কোনো কিছু না ভেবে ইয়াংজির পাশে গিয়ে বসে। সে কিছুক্ষণ ইয়াংজির দিকে চুপ করে তাকিয়েছিল। ইয়াংজির ঘুমন্ত নিষ্পাপ মুক্তি দেখে রাঙের অনেক মায়া হয়। সে তখন ইয়াংজির গালে হাত বুলিয়ে দেয়। এখানে রাঙের তার অতীতের কথা মনে পড়ছিল, যেখানে সে একটি আইসক্রিম কেনে আর এমন সময় তার চোখের সামনে দিয়ে তার মা বাবা একটি সাইকেলে করে যাচ্ছিল। রাং তার মা বাবার পিছু পিছু দৌড়তে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে আর তার মা বাবাকে দেখতে পায় না। তখন কিছু বাচ্চারা এসে তাকে বুলি করতে থাকে। এরপর সে যখন একটি সুইমিং পুলে সাঁতার কাটছিল তখনই সে সেখানে তার মা বাবাকে কল্পনা করছিল, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকেও তার মা বাবা গায়েব হয়ে যায়। আসলে এগুলো ছিল রাঙের ছোটবেলার প্রতিফলন। এরপর আমরা রাংকে একটি ট্রেনে দেখতে পাই। সে তার ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল, আর আজকে সে বাড়ি ফেরার পর প্রথমবারের মতো সে তার ভাইকে একটি বই পড়ে শোনায়। এরপর সে ইয়াংজিকে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে দিয়ে চলে যেতে চাইলে ইয়াংজি তার হাত চেপে ধরে আর সে রাংকে তার পাশে থাকতে বলে। এবার পরের দিন সকালবেলা ইয়াংজিকে দত্তক নেওয়ার জন্য রাঙের কাছে অনেকগুলো পরিবার আসে। একজন বৃদ্ধ লোক ইয়াংজিকে দত্তক নিতে চায়, কারণ তার কোনো ছেলে মেয়ে নেই। কিন্তু এই বৃদ্ধ লোক যে কোনো সময় মারা যেতে পারে ভেবে রাং তাকে রিজেক্ট করে দেয়। এরপর একজন মহিলা এসে বলে যে ইয়াংজির মতো দেখতে তার একটি ছেলে ছিল, সেই ইয়াংজিকে সারা জীবন আগলে রাখবে। রাং জানতে চায় যে তার গাড়ি বাড়ি এবং টাকা পয়সা আছে কিনা, যাতে করে ইয়াংজির কখনো কোনো কিছুর অভাব না হয়। কিন্তু মহিলাটি জানে যে তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই রাং তাকেও রিজেক্ট করে দেয়। এভাবে বেশ কয়েকটি পরিবারকে রিজেক্ট করে দেওয়ার পর সেখানে রাঙের আন্টি এসে তার মুখে পানি ছুঁড়ে মারে আর সে তাকে বলে যে সে একজন বড় বোন হয়ে কিভাবে চাইছে যে তার ভাইকে কোনো অজানা এক পরিবার দত্তক নিক, তার মনে কি কোনো মায়া দয়া নেই? তার আন্টি তাকে এখানে অনেক বকাবকি করে, তাই রাং রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। রাং তখন রাস্তা দিয়ে দৌড়তে থাকে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। এরপর রাং দৌড়তে দৌড়তে ইয়াংজির স্কুলে চলে যায়, যেখানে একটি অনুষ্ঠান চলছিল। আর সেখানে রাঙের সঙ্গে জাওমিং নামক একজন ছেলে কথা বলছিল। জাওমিং ছিল রাঙের পরিচিত। জাওমিং এখানে রাংকে জানায় যে তার একটি পরিচিত পরিবার আছে যারা কিনা অনেক বড় লোক, আর তাদের কাছে ইয়াংজিকে দত্তক দেয়া যাবে। রাং চাইলে সে তাদেরকে তাদের বাড়িতে নিয়ে আসবে। রাংও তখন তার কথায় সম্মতি জানায়। এবার রাং তার ভাইকে নিয়ে যখন বাড়িতে ফিরে আসে ঠিক তখনই জাওমিং সেই পরিবারকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তারা ছিল স্বামী স্ত্রী। এখানে এসেই তারা প্রথমে ইয়াংজিকে একটি ফুটবল উপহার দেয়। এরপর তারা ইয়াংজিকে বলে যে তাদের অনেক বড় একটি বাগান আছে, ইয়াংজি চাইলে সেখানে সারাদিন ফুটবল খেলতে পারবে, আর তারা ইয়াংজিকে অনেক ভালোবাসবে। তাদের এত আন্তরিকতা দেখে রাং অনেক খুশি হয়। এরপর সেই দম্পতি রাংকে জানায় যে তারা কিছুদিন পরেই আবার আসবে। তবে যাওয়ার আগে জাওমিং এখানে রাংকে তাদের একটি ভিজিটিং কার্ড দিয়ে যায়, যাতে করে রাং যে কোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে রাঙের ইয়াংজির জন্য খুবই মন খারাপ ছিল। এরপর সে যখন কাজ করছিল তখন তার কাছে ইয়াংজি আসে আর সে রাংকে তার জুতোর ফিতে বেঁধে দিতে বলে, কিন্তু রাং এখানে ইচ্ছে করে রাগ করে জুতোটিকে ছুঁড়ে ফেলে দেয়। আর সে ইয়াংজিকে বলে যে আজ থেকে সমস্ত কাজ তাকে একাই করতে হবে, কেউ তার কোনো দায়িত্ব নিতে পারবে না। সে যখন আর তার জীবনে থাকবে না তখন সে কি করবে? যদি কেউ তাকে কোনো কাজ করে দিতে না চায় তখন কি সে এভাবেই বসে থাকবে, নাকি এখন থেকেই নিজের যত্ন নিয়ে নিজে শিখবে? একথা শুনে ইয়াংজি সেখানে কেঁদে ফেলে আর সে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে আপু? তুমি আমাকেও সঙ্গে নিয়ে যাবে। আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু রাং এখানে তার কথার কোনো জবাব দেয় না। এবার পরের দিন সকালে ইয়াংজির স্কুল থেকে রাঙের কাছে একটি ফোন আসে। রাং তখন সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে ইয়াংজি জাওমিং এর মেয়েকে ফুটবল দিয়ে আঘাত করেছে। রাং দেখতে পায় যে জাওমিং এর মেয়ে খুবই আঘাত পেয়েছে। রাং এতে ইয়াংজির উপর অনেক রেগে যায়। সে তখন তার ফুটবলটি ছিনিয়ে নেয়। এরপর ইয়াংজি এখানে রাগ করে বলে, তুমি আমাকে মানুষের হাতে তুলে দিতে চাইছো, আর এই লোকটাই তোমাকে সাহায্য করছে, তাই আমি তার মেয়েকে মেরেছি। এবার রাং জোর করে ইয়াংজিকে বাড়িতে নিয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে ফুটবলটিকে ফুটো করে দেয়। এরপর সে ইয়াংজিকে বলে যে সে একটি জরুরি কাজে বাইরে যাচ্ছে
আর সে ফিরে না আসা পর্যন্ত সে যেন এখানেই চুপচাপ বসে থাকে। এবার পরের দিন রাং যখন ইয়াংজিকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন মাঝরাস্তাতে সে তার আন্টি এবং তার পরিবারকে দেখতে পায়। সে জানতে পারে যে তার আঙ্কেল নাকি অনেক অসুস্থ, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এবার পরের দিন অনেক সকালবেলা ইয়াংজি ঘুম থেকে ওঠে আর সে নিজের হাতে তার বোনের জন্য চা তৈরি করে। এরপর সে চা নাস্তা রেডি করে রাংকে ডাক দেয়। রাং যখন দেখতে পায় যে ইয়াংজি তার জন্য নাস্তা বানিয়েছে তখন সে অনেক খুশি হয়। এরপর সে নাস্তা করতে শুরু করে। এমন সময় ইয়াংজি এখানে তাকে বলে, আপু, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি যদি কাল থেকে একবেলা করে অল্প অল্প খাবার খাই তাহলে তো তোমার ঝামেলা অনেকটাই কমে যাবে, তাই না? তুমি তাহলে আমাকে বিক্রি করে দিও না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কাছ থেকে আমি মায়ের মতো গন্ধ পাই। একথা শুনে রাং কিছুক্ষণ চুপ থেকে তাকে বলে, আমি তোমাকে বিক্রি করে দিচ্ছি না। আমি শুধু তোমার জন্য ভালো একটি পরিবার খুঁজছি, যাতে করে তোমার ভবিষ্যৎ ভালো হয়। আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যতে কি হবে সেটা আমি নিজেও জানি না। আচ্ছা ইয়াংজি, শোনো, তোমাকে আমি আমার গল্প শোনাই যে একজন মানুষের মা বাবা কাছে না থাকলে তার জীবনটা কেমন হয়। রাং ইয়াংজিকে জানায় যে তার বাবা তাকে কতটা অবহেলা করেছিল। তারপর সে রাগ করে তার পরিবারকে ছেড়ে চলে যায়। আর সেখানে গিয়ে কতটা কষ্ট করে সে তার লেখাপড়া চালিয়েছে, কতদিন সে না খেয়ে থেকেছে, কত মানুষের কত ধরনের কথা শুনেছে। সে অনেক কষ্ট করে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে আর দিনরাত পরিশ্রম করে সে ভালো একজন স্টুডেন্টও হয়েছে। তাই তাকে তো বেজিং শহরে যেতেই হবে। সে অনেক বড় একজন ডক্টর হতে চায়। সে সবাইকে দেখিয়ে দিতে চায় যে মেয়েরাও সবকিছু করতে পারে। একটা মানুষের কোনো রোগ থাকলে সে কোনো প্রতিবন্ধী নয়। আর যদি তাকে বেজিং শহরে যেতেই হয় তাহলে তো সেই ইয়াংজিকে একা ফেলে যেতে পারবে না। তাই ইয়াংজির জন্য একটা ভালো পরিবার খোঁজা তার জন্য জরুরি। ইয়াংজি তখন তার বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর এমন সময় সেখানে তার আঙ্কেল জিং চলে আসে। জিং তখন রাংকে বলে যে আজকে কোকোর বার্থডে, তাই রাং যেন তাকে একটি চিঠি দিয়ে আসে। আসলে কোকো ছিল জিংয়ের ওয়াইফ, যার সঙ্গে তার অনেক বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। রাং তখন সোজা কোকোর বার্থডেতে চলে যায় আর সে তাকে সেই চিঠিটি দিয়ে দেয়। এরপর সে কোকোকে বলে যে সে শুধুমাত্র তার একটি ছবি তুলতে চায়। এরপর রাং কোকোর ছবি তুলে তার আঙ্কেল জিংকে এনে ছবিটি দেয়। জিং তখন এখানে রাংকে বলে যে সে সবসময় ভেবেছিল যে প্রতিটি বার্থডেতে সে একসঙ্গে মামের ছবি তুলবে। অর্থাৎ জিংদের একটি মেয়েও রয়েছে, কিন্তু কোনো এক কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। আর তারপর থেকে সে আর কখনো কোকোর সামনে গিয়ে দাঁড়ায়নি, কিন্তু সে এখনো তাদেরকে অনেক ভালোবাসে। এরপর জিং এখানে রাংকে বলে যে রাং চাইলে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। রাং চাইলে ইয়াংজিকে তার হাতে তুলে দিতে পারে, কারণ ইয়াংজি তো তার সন্তানের মতোই। আর সে তো একা একজন মানুষ। তাছাড়া তার যে বাড়িটি রয়েছে সে সেই বাড়িটিকে বিক্রি করে দেবে। আর সেই বাড়িটি বিক্রির অর্ধেক টাকা সে রাংকে দিয়ে দিতে চায়, যাতে করে রাং তার পড়াশোনার খরচ চালাতে পারে। আর অর্ধেক টাকা দিয়ে সে এবং ইয়াংজি অনেক ভালো থাকবে। একথা শুনে রাং বুঝতে পারে যে সে আসলে জিং আঙ্কেলকে ভুল বুঝেছিল। জিং তো আসলে ছিল একজন ভালো মনের মানুষ। কিন্তু রাং তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাদের বাড়িতে আবার ইয়াংজিকে দেখতে ইয়ং এসেছিল। রাং তখন এখানে ইয়ংকে জিজ্ঞাসা করে যে সে তার পরিবারকে বেইজিংয়ে যাওয়ার কথা বলেছে কিনা, কারণ সেই তাকে বেইজিংয়ে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ইয়ং তাকে বলে যে সে এই কথাটি বলার সাহস পাচ্ছে না। আর এটা বলেও হয়তো তেমন কোনো লাভ হবে না, কারণ তার পরিবার কখনোই তাকে তাদের কাছ থেকে এতটা দূরে যেতে দেবে না। একথা শুনে রাং খুবই রেগে যায়। আর সে তাকে বলে, তুমি তো আমাকে এতদিন স্বপ্ন দেখিয়েছিলে বেজিংয়ে গিয়ে পড়াশোনা করে ভালো একজন ডক্টর হওয়ার জন্য, আর এত তাড়াতাড়ি তোমার মত পাল্টে গিয়েছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে সারা জীবন আগলে রাখবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে এখানে অনেক কথা কাটাকাটি হয়। এরপর পরের দিন সকালে রাং তার আঙ্কেলকে দেখতে যায়, যেখানে তার আন্টিও ছিল। তার আন্টি এবার রাংকে বুঝিয়ে বলে যে সে যেহেতু ইয়াংজির বোন হয়, তাই সে ইয়াংজিকে যতটা স্নেহ করে মানুষ করে তুলবে, তাই সবকিছু বাদ দিয়ে সে যেন ইয়াংজির দায়িত্ব নেয়। কিন্তু রাং এখানে তার আন্টিকে বলে যে সে চাইলেও কখনো তার আন্টির মতো এতটা স্ট্রং হতে পারবে না, আর সে কখনো তার আন্টির মতো হতেও চায় না। একথা বলতেই তার আন্টির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আর এখানে তার আন্টি খুব ভালোভাবেই বুঝে যায় যে রাং আসলে কেন তার মতো হতে চায় না, কারণ সে সারাটি জীবন স্যাক্রিফাইস করে গিয়েছে, অথচ জীবনের শেষ প্রান্তে এসে সে কিছুই পায়নি, বরং তাকে আজও নিজের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। এসব কথা ভেবে তার আন্টি এখানে প্রচণ্ড কাঁদছিল। এরপর ইয়ং রাঙের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করতে চায়। আর রাং সেখানে আসলে ইয়ং তাকে জানায় যে সে মন থেকে চায় রাঙের সঙ্গে বেইজিংয়ে যেতে, কিন্তু সে তার পরিবারকে কষ্ট দিয়ে এটা করতে পারবে না। তারা দুজন দুজনকে কথা দিয়েছিল যে একসঙ্গে তারা তাদের কেরিয়ার গড়বে, কিন্তু মাঝপথে ইয়ং তার হাত ছেড়ে দিয়েছে। তাই এখানে না চাইতেও তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়।
তারা দুজনই দুজনকে অনেক ভালোবাসত, কিন্তু পরিস্থিতি আজকে তাদেরকে আলাদা করে দিয়েছে। এখানে তারা তাদের পুরনো স্মৃতিগুলো মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। এরপর বাড়িতে ফেরার পথে রাং রাস্তাতে তার ভাইয়ের সেই বলটি দেখতে পায়, যেটা সে নষ্ট করে দিয়েছিল। রাং বলটি হাতে নিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এরপর সে বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র গোছাচ্ছিল, কারণ সে একাই বেজিং চলে যাবে। তাই পরের দিন সে হসপিটাল থেকে বিদায় নেওয়ার জন্য যায়। ঠিক এমন সময় সে সেখানে একজন গর্ভবতী মহিলাকে দেখতে পায়। মহিলাটির অবস্থা এখানে অনেক খারাপ ছিল। তাই রাং তাড়াতাড়ি করে সেই ডক্টরের কাছে যায়, যার সঙ্গে তার সেদিন ঝগড়া হয়েছিল। সে সেদিনের ঘটনার জন্য ডক্টরের কাছে ক্ষমা চেয়ে বলে যে ডক্টর যেন সেই গর্ভবতী মহিলাকে সাহায্য করে। কিন্তু মহিলাটি বলে, তুমি তো আমার চাইতে বেশি ভালো পারো, তাই তুমি গিয়ে সাহায্য করো। রাং তখন রাগ করে সে নিজেই সেই মহিলার কাছে চলে যায়। রাং জানতে পারে যে মহিলাটির 3টি মেয়ে রয়েছে, কিন্তু ছেলের জন্য সে আবারও সন্তান নিয়েছে। তাই রাং তখন মহিলাটিকে বলে যে তার এতগুলো সন্তান থাকতে আরেকটি সন্তান নেওয়ার কি প্রয়োজন ছিল। এখন এই বাচ্চাটিকে জন্ম দিতে গেলে তো তার শরীরে আর কিছুই থাকবে না, তার জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু এমন সময় মহিলাটির স্বামী এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সে তাকে বলে, তোকে এত কথা কে বলতে বলেছে? আমি তোকে খুব ভালোভাবেই চিনি। তোর জন্য তোর মা বাবা মরেছে, আর তুই তো তোর নিজের ভাইকেই মানুষের কাছে বিক্রি করে দিতে চাইছিস। ঠিক তখনই রাঙের আন্টি এসে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। রাং কিছুটা স্বাভাবিক হলে আন্টি তাকে বলে, তোমার বাবা যখন স্কুলে পড়ত, আমি তখন পড়তাম বিশ্ববিদ্যালয়ে। এরপর সে আরও বলে যে একদিন তার বাবা বাড়িতে একটি তরমুজ এনেছিল, কিন্তু তার বাবা শুধুমাত্র তার ভাইকেই তরমুজটি খেতে দিয়েছিল, তাকে দেয়নি। ছোটবেলা থেকেই তার সঙ্গে এমন বহু ঘটনা ঘটেছে, তবে তারপরও সে তার ভাইকে মন থেকে ভালোবেসেছে। এমনকি সে পুতুল বিক্রি করে তার ভাইকে পড়াশোনা করিয়েছে। মায়ের মতো করে সে তাকে আগলে রেখেছে, আর সেই পুতুলগুলোর অনেকগুলো পুতুল এখনও তার কাছে রয়েছে। এসব কথা শুনে রাং তার চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর রাং সেখান থেকে উঠে তার বাড়িতে চলে যায়। বাড়িতে এসে সে ইয়াংজির ব্যাগ গুছিয়ে দেয়। এরপর সে তার জিং আঙ্কেলকে বলে যে তার ভাইয়ের খেয়াল রাখতে। জিং তখন ইয়াংজিকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। এবার রাংও তার সমস্ত কিছু গুছিয়ে বেজিং যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে বেজিং যাওয়ার আগে রাং ইয়াংজির সঙ্গে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে জিং আঙ্কেল ইয়াংজিকে জুয়া খেলা শেখাচ্ছে। রাং তখন উত্তেজিত হয়ে তার আঙ্কেলকেই মারতে শুরু করে। এরপর সে ইয়াংজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে সে ইয়াংজিকে নিজের হাতেই গোসল করিয়ে দেয়, এমনকি সে তার অনেক যত্ন নিতে শুরু করে। আসলে রাংও ইয়াংজিকে খুবই ভালোবাসে। রাং যখন ইয়াংজির যত্ন নিচ্ছিল, তখন রাঙের তার মায়ের কথা মনে পড়ছিল, কারণ তার মাও ঠিক তার এভাবেই যত্ন নিত। এবার রাতের বেলা রাং তার মায়ের ছবি সামনে নিয়ে কাঁদছিল। তবে এমন সময় তার কাছে ইয়াংজি আসে। রাং তখন ইয়াংজিকে নিয়ে ঘুমোতে গেলে ইয়াংজি তাকে বলে, আমাকে তুমি কারো কাছে দিয়ে দিও না আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সঙ্গে থাকতে আমার ভালো লাগে। তুমি ছাড়া এখন আমার আপন বলতে আর কেউ নেই। রাঙও তখন এখানে প্রথমবারের মতো ইয়াংজিকে বলে যে সেও রাংকে ঘৃণা করে না, সেও তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে তার কাছে কিছুটা সময় চায়। সে বলে যে সে পরিশ্রম করে ভালো একটি কেরিয়ার গড়বে, এরপর তারা দুই ভাই বোন একসাথেই থাকবে। এবার পরের দিন সকালবেলা ইয়াংজি সেই মেয়েটির কাছে যায় যাকে সে ফুটবল দিয়ে আঘাত করেছিল। তারা দুজন মিলে তখন স্কুলের অফিস রুম থেকে একটি টেলিফোন চুরি করে। এরপর ইয়াংজি এখানে মেয়েটিকে বলে, তুমি আমার আপুকে ফোন দিয়ে বলো যে সেদিন আমার কোনো দোষ ছিল না। তারা তখন আন্দাজে নাম্বারে ফোন করে এই কথাগুলো বলছিল, কিন্তু চুরি করার অপরাধে রাংকে স্কুলে খবর দেয়া হয়। রাং এতে ভীষণ রেগে যায়। সে ইয়াংজিকে বলে, তোকে কি আমি চুরি করা শিখিয়েছি? তুই এটা কেন করেছিস? তোকে বেশি ভালোবাসি বলে এমন করছিস? ইয়াংজি তখন এখানে কাঁদতে শুরু করে, আর সে রাংকে বলে যে সে রাংকে একদমই ভালোবাসে না। রাং যেন তার জীবন থেকে চলে যায়। রাং তখন রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতে তার মায়ের কবরস্থানে চলে যায়। তার হাতে সেই চিঠিটিও ছিল, যেখানে তার বাবা লিখেছিল যে তাদের একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে, তাই তারা একটা ছেলে চাইত। রাং এখানে কাঁদতে কাঁদতে তার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলে যে সে তার মা বাবা দুজনকেই অনেক ভালোবাসত, কিন্তু তার বাবা তাকে কেন ভালোবাসল না? তার বাবা কেন তাকে এতটা অবহেলা করেছে? সে চাইলেই তো তাকেও আপন করে নিতে পারত। এসব বলতে বলতে রাং সেখানে চিঠিটি ছিঁড়ে ফেলে। এরপর কবরস্থান থেকে ফিরে সে ইয়াংজিকে নিয়ে সেই দম্পতির বাড়িতে চলে যায়, যারা ইয়াংজিকে দত্তক নিতে চেয়েছিল। ইয়াংজিও অনেক ভালোভাবে বুঝে যায় যে তার আপু আজকে তাকে অন্য মানুষের হাতে তুলে দেবে, তাই সে বারান্দায় গিয়ে চুপচাপ কাঁদছিল। এদিকে রাংকে একটি এগ্রিমেন্টে সাইন করতে বলা হয়, যেখানে লেখা ছিল যে আজকের পর থেকে রাং আর কখনোই ইয়াংজির সঙ্গে দেখা করতে পারবে না, কারণ তারা চায় না যে ইয়াংজি তার জীবনের কোনো অতীত মনে রাখুক। এখন একদিকে ছিল রাঙের কেরিয়ার, আর অন্যদিকে ছিল পৃথিবীর রাঙের সবচাইতে আপন মানুষ।
যাকে আজকের পর থেকে সে আর কোনোদিনও দেখতে পারবে না। তাই এগ্রিমেন্টে সাইন করার সময় তার হাত কাঁপছিল, কিন্তু রাঙের এখানে ইয়াংজির জন্য প্রচণ্ড কান্না পাচ্ছিল। এরপর সে যখন ইয়াংজির দিকে তাকায় তখন সে দেখতে পায় যে ইয়াংজিও কাঁদছে। সে তখন সেখান থেকে উঠে ইয়াংজির সামনে যায়। সে ইয়াংজির দিকে তাকিয়ে হাসে। সে তার সঙ্গে করে ইয়াংজিকে দিয়ে যাওয়ার জন্য একটি ফুটবল নিয়ে এসেছিল। তাই সে ওই দম্পতির দেয়া ফুটবল ফেলে দিয়ে সে তার ফুটবলটি ইয়াংজিকে দেয়। আর সে ইয়াংজিকে বলে, আজ থেকে তুই আমার কেরিয়ার। যদি কেরিয়ার গড়তে হয় তোকে সাথে নিয়েই কেরিয়ার গড়ব, কিন্তু আমি তোকে আর হারাতে পারবো না। এই বলে সে ইয়াংজিকে নিয়ে দৌড়ে বাহিরে চলে যায়। আর সে আজকে প্রথমবারের মতো ইয়াংজির সঙ্গে ফুটবল খেলতে থাকে। তারা দুই ভাই বোন একসঙ্গে পুরো শহর ঘুরে বেড়ায়। এরপর তারা একটি মাঠে আসলে ইয়াংজি এখানে রাংকে জড়িয়ে ধরে আর সে তাকে মন থেকে ধন্যবাদ জানায় তাকে ওই দম্পতির কাছে রেখে না আসার জন্য। সে রাংকে বলে যে রাং যদি তাকে সেখানে রেখেও আসতো তাও সে সেখান থেকে পালিয়ে তার কাছেই চলে আসতো। তাকে ছাড়া সে কখনোই থাকতে পারবে না। কথা শুনে রাং সেখানেই কাঁদতে থাকে। ইয়াংজি তাকে শক্ত করে চেপে ধরে আশ্বাস দেয় যে তার সঙ্গে সে তো আছে, তার ভয় কিসের। এভাবেই দুই ভাই বোনের খুব সুন্দর একটি মুহূর্ত দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।